আমরা আগের দিন রিভিশন করছিলাম, তারপরের অংশটা আজকে দেখব। ভূমিরূপ চ্যাপ্টারটা শুরুও করেছিলাম রিভিশনেতে, তারপর পরের অংশটা দেখব। পর্বত পর্যন্ত বোধহয় আমাদের হয়েছিল, একটুখানি বাকি ছিল পর্বত থেকে, সেটা হচ্ছে মানব জীবনে পর্বতের প্রভাব কী, অর্থাৎ পর্বত আমাদের কি কাজে লাগে। একটু মন দিয়ে শোনো। পর্বতের প্রভাব বা পর্বতের গুরুত্ব, অর্থাৎ পর্বত আমাদের কি কাজে লাগে, বোঝা গেল? আচ্ছা, একটু চিন্তা ভাবনা করো। একটা পার্বত্য অঞ্চল, উচ্চভূমি, সেখানকার জলবায়ু সাধারণভাবে শীতল হয়, গাছপালায় ঢাকা থাকে, রাস্তাঘাট খুব একটা ভালো হয় না, সরু সংকীর্ণ গিরিপথ দিয়ে দিয়ে আমাদের যেতে হয়, রাস্তা ঢালু হয়, খুব ভালো চওড়া হয় না। যেহেতু ওই অঞ্চলটা পাহাড়ে ঢাকা থাকে, ফলে সেখান থেকে আমরা খনিজ তুলতে পারবো না। ভূপ্রকৃতি যেহেতু বন্ধুর, ফলে সেখানে আমরা শিল্প স্থাপন করতে পারবো না, ভারী বড় শিল্প স্থাপন করতে পারবো না, সেখান থেকে খনিজ আহরণ করতে পারবো না। তাহলে সেখানকার মানুষ কী কাজ করবে? সেখানকার মানুষ এই মনোরম প্রাকৃতিক পরিবেশ আর সুন্দর ভূপ্রাকৃতিক সৌন্দর্যের জন্য পর্যটন শিল্প গড়ে তুলবে সেখানে। যে কারণে আমরা পাহাড়ি অঞ্চলগুলোতে বেড়াতে যাই। সেখানে কুটির শিল্প গড়ে উঠবে, নানা রকমের সোয়েটার তৈরি, আচার তৈরি, এই জাতীয় কিছু কুটির শিল্প গড়ে উঠবে। তারপরে কাষ্ঠ নির্ভর সেখানে শিল্প গড়ে উঠতে পারে। এটা হলো অর্থনৈতিক ক্রিয়াকলাপের দিক থেকে পর্বতের গুরুত্ব। এবার প্রাকৃতিক দিক থেকে এসো। পার্বত্য অঞ্চল থেকে নদীর সৃষ্টি হয়। যদি খুব উঁচু হয় পার্বত্য অঞ্চলটা, তাহলে সেখানে বরফ জমবে, সেই বরফ গলা জলে নদীর সৃষ্টি হবে, অর্থাৎ নদীতে সারা বছর জল থাকবে। ভূমির ঢাল বেশি হওয়ার জন্য সেখানে জলবিদ্যুৎ কেন্দ্র গড়ে উঠতে পারে, বোঝা গেল? আর কি হতে পারে? অনেক সময় সুউচ্চ পর্বতগুলো যদি দেশের সীমানায় অবস্থান করে, তাহলে বহিঃশত্রুর আক্রমণ থেকে রক্ষা করে। সহজে প্রবেশ করতে পারে না, শত্রুদের সহজে আক্রমণ করতে পারে না। অনেক সময় বায়ু প্রবাহে বাধা দিয়ে বৃষ্টির সৃষ্টি করে, অর্থাৎ সেখানকার জলবায়ুকে নিয়ন্ত্রণ করে। তাহলে মানব জীবনে পর্বতের প্রভাবগুলো আশা করি তোমরা বুঝতে পেরেছো। 12-13টা পয়েন্ট বলে দিয়েছি মানব জীবনে পর্বতের গুরুত্ব বা প্রভাব কী। ছোটো ছোটো করে সুন্দর করে লিখবে। মনোরম ভূপ্রকৃতি ও প্রাকৃতিক সৌন্দর্যের জন্য পার্বত্য অঞ্চলে পর্যটন শিল্প গড়ে ওঠে। যোগাযোগ ব্যবস্থা ভালো না হওয়ার জন্য এবং খনিজ উত্তোলন না করতে পারার জন্য পার্বত্য অঞ্চলগুলোতে সাধারণত ভারী এবং বড় শিল্প গড়ে ওঠে না, এটা লিখতে পারবে। সুউচ্চ পার্বত্য অঞ্চলের বরফ গলা জলে নদীর সৃষ্টি হয়, এটা লিখতে পারবে। বন্ধুর ভূপ্রকৃতির জন্য পার্বত্য অঞ্চলের জলপ্রপাতগুলোকে কেন্দ্র করে বা ভূমির ঢালকে কাজে লাগিয়ে নদীর জলের সাহায্যে জলবিদ্যুৎ উৎপাদন করা হয়, এটা তোমরা লিখতে পারবে। পার্বত্য অঞ্চল বনভূমিতে ঢাকা থাকে, ফলে বনজ সম্পদে পরিপূর্ণ, এটাকেও তোমরা লিখতে পারবে, বোঝা গেল? সীমান্তে যদি অবস্থান করে পার্বত্য অঞ্চল, তাহলে বহিঃশত্রুর আক্রমণ থেকে রক্ষা করবে, এই পয়েন্টটাও হবে। জলে বাষ্পপূর্ণ বায়ুকে বাধা দিয়ে বৃষ্টিপাত ঘটায়, এই পয়েন্টটাও তোমরা লিখতে পারবে। এগুলো একদম সহজ সহজ জিনিস। তাহলে আশা করি মানব জীবনে পর্বতের প্রভাব বলে যদি কোশ্চেনটা আসে, সেটাকে তোমরা লিখতে পারবে। আচ্ছা, এবার দেখব মালভূমি কাকে বলে। সমতল ভূমি থেকে সাধারণভাবে 300 মিটারেরও বেশি উঁচু ভূভাগ, যার উপরিতলটা সমতল এবং পার্শ্বদেশের ঢাল খাড়াই হয়ে থাকে, তাকে মালভূমি বলা হয়। ক্লিয়ার হলো? তাহলে মালভূমি কাকে বলবো? দুটো বৈশিষ্ট্য কিন্তু এর মধ্যে ইনক্লুড হয়ে গেছে। একটা হচ্ছে উচ্চতা 300 মিটারেরও বেশি হবে, আর উপরিতল সমতল হবে, পার্শ্বদেশের ঢাল খাড়া হবে, সেগুলো হচ্ছে মালভূমি। তো সেই উপরিতল সমতল আর পার্শ্বদেশ ঢাল খাড়া হওয়ার জন্য মালভূমিকে দেখতে হয় অনেকটা টেবিলের মতো, তাই মালভূমিকে টেবিল ল্যান্ড বলা হয়। কোশ্চেনটা বোঝা গেল? টেবিল ল্যান্ড তাহলে কাকে বলবো যদি কোশ্চেনে জিজ্ঞাসা করা হয়, টেবিল ল্যান্ড কাকে বলে, এটাও তোমরা লিখতে পারবে। টেবিল ল্যান্ড বলা হয় মালভূমিকে। আচ্ছা, এবার চলে এসো আমরা দুটো শর্ট কোশ্চেন দেখে নিই। পৃথিবীর সবথেকে উঁচু যে মালভূমিটা, তার নাম কি? পৃথিবীর সর্বোচ্চ যে মালভূমি, তার নাম হচ্ছে পামির মালভূমি। একে বলা হয় পৃথিবীর ছাদ, বোঝা গেল? তাহলে পৃথিবীর ছাদ কাকে বলে, এটাও লিখতে পারবো আমরা। এবার ভারতের
সর্বোচ্চ মালভূমি হচ্ছে লাদাখ মালভূমি, এটা তোমরা জেনে রাখো। বোঝা গেল? এবার এসে আমরা মালভূমির শ্রেণীবিভাগটা একটু দেখি। আমাদের সিলেবাস অনুযায়ী যেটা রয়েছে, মালভূমির 3 প্রকার। কী কী 3 প্রকার? একটা হচ্ছে পর্বত বেষ্টিত মালভূমি, একটা হচ্ছে মহাদেশীয় মালভূমি বা সিল্ড মালভূমি, সেটাও বলতে পারি, আর একটা হচ্ছে ব্যবচ্ছিন্ন মালভূমি। ক্লিয়ার হলো? আচ্ছা, আরও একটা দেওয়া রয়েছে লাভা গঠিত মালভূমি, তাহলে 4টে হয়ে গেল। তাহলে মালভূমি কী কী দেখলাম আমরা? পর্বত বেষ্টিত মালভূমি, এই তোমার সিল্ড মালভূমিটাই আগ্নেয় মালভূমি হয় আর কি, প্রাচীন মালভূমি তো। দেখি একবার, চল আগে শুরু করি এই অংশটা। পর্বত বেষ্টিত মালভূমি কাকে বলবো? দেখো, আমরা পড়ে এসেছি আগে পর্বতে পাললিক শিলাস্তর ভাঁজ খেয়ে উপরের দিকে উঠে এসে ভঙ্গিল পর্বতের সৃষ্টি করে। এই ভঙ্গিল পর্বত সৃষ্টি হওয়ার সময় যদি শিলাস্তরের কোনো অংশে চাপের পরিমাণ কম হয়, তাহলে সেই অংশটা কিন্তু ভাঁজ খায় না, উপরের দিকে উঠে আসে কিন্তু ভাঁজ খায় না, তখন সেই অংশটা মালভূমি রূপে অবস্থান করে। বুঝতে পারলে? সেই মালভূমিটাকেই বলা হয় পর্বত বেষ্টিত মালভূমি। তাহলে এখান থেকে তোমরা বুঝে গেছো, পর্বত বেষ্টিত মালভূমি অবশ্যই ভঙ্গিল পর্বত দ্বারা ঘেরা থাকবে এবং সেটাও কিন্তু পাললিক শিলাতে তৈরি হবে। ক্লিয়ার হলো? তাহলে পর্বত বেষ্টিত মালভূমি কাকে বলবো? কি লিখবে উত্তরটা একটু ক্লিয়ার করো। ভঙ্গিল পর্বত সৃষ্টি হওয়ার সময় যদি শিলাস্তরের কোনো অংশে চাপের পরিমাণ কম হয়, তাহলে সেই অংশটা ভাঁজ না খেয়ে ওপরের দিকে উঠে এসে মালভূমিতে পরিণত হয়। এই মালভূমিটাকেই বলা হয় পর্বত বেষ্টিত মালভূমি। যেমন তিব্বত মালভূমি, লাদাখ মালভূমি, বোঝা গেল? ইরানের মালভূমি, এইগুলো হচ্ছে সব পর্বত বেষ্টিত মালভূমির উদাহরণ। তাহলে উদাহরণগুলো লিখতে পারবে তো? যদি কোশ্চেনে আসে একটা পর্বত বেষ্টিত মালভূমির উদাহরণ দাও, কি লিখবে? লাদাখ লিখতে পারো, তিব্বত লিখতে পারো, ইরানের মালভূমি লিখতে পারো। হলো তো? বেশ, এবার দেখবো আমরা ব্যবচ্ছিন্ন মালভূমি। দেখো, কোনো প্রাচীন মালভূমি যখন নদী উপত্যকা দ্বারা বিচ্ছিন্ন হয়ে পড়বে, বোঝা গেল, ছোটো ছোটো অংশে ভাগ হয়ে যাবে, তখন সেই মালভূমিটাকে বলা হয় ব্যবচ্ছিন্ন মালভূমি। ব্যবচ্ছিন্ন অর্থাৎ ছিন্ন ভিন্ন। কার দ্বারা হবে? নদী উপত্যকার দ্বারা। ভালো করে বলি, তাহলে ব্যবচ্ছিন্ন মালভূমি কার সঙ্গে সম্পর্কযুক্ত? কার ক্ষয়ের দ্বারা সম্পর্কযুক্ত? অবশ্যই নদীর। মনে রাখবে পয়েন্টটা, ঘোরাবার জন্য শর্ট কোশ্চেন কিন্তু এদিক ওদিক করে থাকতেই পারে। তোমরা তো শুধু আর এখান পর্যন্ত পড়বে না, এরপরে যখন উঁচু ক্লাসে পড়বে সেখানেও কোশ্চেন তো ঘুরিয়ে গাড়িয়ে দিতে পারে। সেই জন্য পয়েন্টগুলোকে বুঝে নাও। ব্যবচ্ছিন্ন মালভূমি কিন্তু নদীর সঙ্গে সম্পর্কযুক্ত বা নদীর ক্ষয় কাজের সঙ্গে সম্পর্কযুক্ত। কোনো প্রাচীন মালভূমি যখন নদী উপত্যকা দ্বারা বিচ্ছিন্ন হয়ে পড়ে, তখন তাকে আমরা ব্যবচ্ছিন্ন মালভূমি বলে থাকি। উদাহরণ দাও ব্যবচ্ছিন্ন মালভূমি। আমরা যদি ভারতের দিকে দেখি, তাহলে আমরা দেখতে পাবো ছোটো নাগপুর মালভূমি, বুন্দেলখণ্ড, রেওয়া মালভূমি, এগুলো কিন্তু সব ব্যবচ্ছিন্ন মালভূমির উদাহরণ। লিখতে পারবে। এবার এসো ভলক্যানিক প্লেটু বা আগ্নেয় মালভূমি। এটা কীরকম না, অনেক সময় কি হয়, ভূগর্ভস্থ ম্যাগমা বেরিয়ে এসে সঞ্চিত হয়ে মালভূমির সৃষ্টি করে। বোঝা গেল? বা অগ্নুৎপাতজাত পদার্থ সঞ্চিত হয়ে যখন মালভূমির সৃষ্টি করে, তখন তাকে বলা হয় আগ্নেয় মালভূমি বা ভলক্যানিক প্লেটু। যেহেতু আগ্নেয় পদার্থ দ্বারা সৃষ্টি হচ্ছে, তাই আগ্নেয় মালভূমি। উদাহরণ দাও। উদাহরণ কী দেবো? উদাহরণ হচ্ছে দাক্ষিণাত্য মালভূমি, আমাদের ভারতের দাক্ষিণাত্য মালভূমি, মালব মালভূমি, লাভা গঠিত মালভূমির উদাহরণ। তাহলে তোমরা বুঝতেই শিখে গেছো লাভা গঠিত মালভূমি কোন শিলা দ্বারা হবে, নাকি এটা আবার বলে দিতে হবে? লাভা গঠিত মালভূমি অবশ্যই আগ্নেয় শিলা দ্বারা হবে, কারণ ভূগর্ভস্থ উত্তপ্ত গলিত পদার্থ বেরিয়ে আসছে, যেটা আগ্নেয় শিলা। ক্লিয়ার হলো? এবার এসো সিল্ড মালভূমি বা মহাদেশীয় মালভূমি। পৃথিবীর প্রাচীনতম যে মালভূমিগুলো রয়েছে, সেই প্রাচীনতম মালভূমিগুলোকেই কিন্তু বলা হয় সিল্ড মালভূমি। মহাদেশের বিশাল অংশ জুড়ে অবস্থিত, মহাদেশের বিশাল অংশ জুড়ে বা বিশাল ভূখণ্ড জুড়ে প্রাচীন যে সমস্ত মালভূমিগুলো রয়েছে,
সেগুলোকে বলা হয় মহাদেশীয় মালভূমি বা সিল্ট মালভূমি। এগুলো কিন্তু একটা সময় ওই আগ্নেয় পদার্থ দ্বারাই সৃষ্টি হয়েছিল, বুঝতে পারছো? এই সিল্ট মালভূমিগুলোও কিন্তু আগ্নেয় পদার্থ দ্বারা সৃষ্টি। উদাহরণ যেমন ধরো সাইবেরিয়ান সিল্ট, কানাডিয়ান সিল্ট। ক্লিয়ার হলো? লিখতে পারবে, এগুলো খুব সহজ সহজ জিনিস। তাহলে মালভূমির শ্রেণী বিভাগটা দেখলাম, প্রত্যেকটার উদাহরণ তোমাদের বলেছি, কাকে বলে সেটা বলেছি, মালভূমির বৈশিষ্ট্যটাও বলেছি। মালভূমির বৈশিষ্ট্য যদি পরীক্ষায় আসে, মালভূমির দুটো বৈশিষ্ট্য লেখো। কি লিখবে? একটা লিখবে উপরিতল সমতল, আর পার্শ্বদেশের ঢাল খাড়াই হয়। বোঝা গেল? ফলে দেখতে হয় অনেকটা টেবিলের মতো, তাই মালভূমিকে বলা হয় টেবিল ল্যান্ড। শর্ট কোশ্চেনের জন্য এটাও খুব ইম্পর্ট্যান্ট, টেবিল ল্যান্ড কাকে বলে, এই উত্তরটাও তোমরা করতে পারবে। এবার আমরা দেখব মানব জীবনে মালভূমির প্রভাব কী। একটু আগে আমরা দেখলাম পর্বতের প্রভাব, এখন দেখব মালভূমির প্রভাব। মালভূমি অঞ্চলের জলবায়ু সাধারণভাবে রুক্ষ প্রকৃতির হয়, বুঝতে পারলে? যেহেতু রুক্ষ প্রকৃতির জলবায়ু, ফলে জনবসতি একটু কম হয়। তবে আবার যদি মালভূমি অঞ্চলগুলো খনিজ সম্পদ সমৃদ্ধ হয়, তাহলে কিন্তু সেখানকার জনসংখ্যা বেশি হয়ে যায়। বেশিরভাগ যে প্রাচীন মালভূমিগুলো রয়েছে সেগুলো কিন্তু খনিজ সম্পদে সমৃদ্ধ। যেমন যদি আমরা ভারতের দিকে দেখি, তাহলে ছোটনাগপুর মালভূমি ভারতের খনিজ ভাণ্ডার বলা হয়, প্রচুর খনিজ পাওয়া যায়, নানা রকমের খনিজ প্রচুর পরিমাণে পাওয়া যায়, বুঝতে পারলে? তাহলে মালভূমি অঞ্চলগুলো খনিজ সম্পদে সমৃদ্ধ হতে পারে। মালভূমি অঞ্চলে জলবায়ু রুক্ষ প্রকৃতির হয়ে থাকে। মালভূমি অঞ্চলগুলোতে সাধারণভাবে ল্যাটেরাইট আর লাল মাটি দেখা যায়। ক্লিয়ার হলো? মালভূমি অঞ্চলগুলোর মাটির প্রকৃতি দেখলে সাধারণভাবে ল্যাটেরাইট আর লাল মাটি দেখা যায়। আচ্ছা, আর কি লিখতে পারবো? এই অঞ্চলগুলোতে যে নদীগুলো প্রবাহিত হয়েছে, সেখানে কিন্তু প্রচুর জলবিদ্যুৎ উৎপাদিত হয়। অর্থাৎ মালভূমি অঞ্চল কিন্তু জলবিদ্যুৎ উৎপাদনের জন্য অনুকূল। এই পয়েন্টটাও তোমরা লিখতে পারবে। তাহলে 3-4টে পয়েন্ট তো এরও বলে দিলাম, ওগুলো গুছিয়ে তোমরা খাতায় নোটস তৈরি করে নেবে পরীক্ষায় লেখার মতো করে। হলো? আচ্ছা, এবার দেখব আমরা সমভূমি। সমভূমি কাকে বলবো? এমন একটা ভূভাগ যার উচ্চতা 300 মিটারের কম অবশ্যই হতে হবে এবং যার ঢাল 5 ডিগ্রির কম। এই ঢালটাকেও মাথায় রাখো, ঢাল 5 ডিগ্রির কম হতে হবে। ঢাল 5 ডিগ্রি কমের অর্থ হলো এর উপরিতলটা হয় সমতল, না হয় তরঙ্গায়িত। তাহলে 300 মিটারেরও কম উঁচু ভূভাগ যার উপরিতল সমতল বা তরঙ্গায়িত এবং ভূমির ঢাল 5 ডিগ্রিরও কম, তাকে বলা হয় সমভূমি। তাহলে এখান থেকে সমভূমির বৈশিষ্ট্যগুলো আমরা লিখতে পারবো। উচ্চতা পেয়ে গেলাম সমভূমির 300 মিটারেরও কম, উপরিতল পেয়ে গেলাম সমতল বা তরঙ্গায়িত, ভূমির ঢাল পেয়ে গেলাম 5 ডিগ্রির কম। তাহলে 3টে বৈশিষ্ট্য এখানে আমরা লিখতে পারবো। কয়েকটা বিখ্যাত সমভূমি যদি বলি, যেমন আমাদের ভারতের গাঙ্গেয় সমভূমি, এটা বিখ্যাত সমভূমি। দক্ষিণ আমেরিকার আর্জেন্টিনার পম্পাস সমভূমি, উত্তর আমেরিকার পেইরি সমভূমি, এসব বিখ্যাত বিখ্যাত সমভূমি। নীলনদ অববাহিকার সমভূমি, এগুলো সব বিখ্যাত সমভূমির উদাহরণ। আচ্ছা, এবার দেখব সমভূমির শ্রেণীবিভাগ। দেখো, আমাদের বই অনুযায়ী যেটা আছে সেটা হচ্ছে একটা পলিগঠিত সমভূমি দিয়েছে, একটা লাভা সমভূমি, আর একটা লোয়ের সমভূমি। 3টে দেওয়া রয়েছে, এই 3টেকেই পড়ি। উঁচু ক্লাসে যখন যাবে আরও 7টা-8টা পড়বে তোমরা সমভূমির শ্রেণী বিভাগে, পড়ে নিও তখন। এখন এই 3টেকেই আমরা দেখি। পলিগঠিত সমভূমি কাকে বলবো? নদী অববাহিকা অঞ্চলে নদীবাহিত পলি সঞ্চিত হয়ে যে সমভূমির সৃষ্টি হয় তাকে পলল সমভূমি বা পলিগঠিত সমভূমি বা অ্যালুভিয়াল প্লেন বলা হয়। বোঝা গেল? নদী অববাহিকা অঞ্চলে নদীবাহিত পলি, অথবা এইভাবেও লিখতে পারো নদী, সমুদ্র, হ্রদ, এই সমস্ত স্থানগুলোতে দীর্ঘদিন ধরে পলি জমে জমে যদি সেটা সমভূমিতে পরিণত হয়, তাহলে তাকে আমরা পলিগঠিত সমভূমি বলব। যেমন আমাদের গাঙ্গেয় সমভূমি। বোঝা গেল একটা পলিগঠিত সমভূমির উদাহরণ। তাহলে যেহেতু পলিগঠিত সমভূমি, তাহলে এখানকার মাটি খুব উর্বর হবে, পলি মাটি হবে, খুব উর্বর হবে, ফলে কৃষিকাজ ভালো হবে। এগুলো পরপর বুঝতেও যাও। এবার এসো লাভা গঠিত সমভূমি।
লাভা একটু আগেই আমরা পড়েছি, ভূগর্ভস্থ যে পদার্থ ভূপৃষ্ঠে বেরিয়ে আসে তাকে লাভা বলে। তো এই অগ্নুৎপাতজাত পদার্থ বেরিয়ে এসে যদি সমভূমির সৃষ্টি হয় তাহলে তাকে আমরা লাভা সমভূমি বলে থাকি। বোঝা গেল? আর লোয়ের সমভূমি, এটা একটু ভালো করে পড়বে। লোয়ের শব্দের অর্থ হচ্ছে স্থানচ্যুত। সাধারণভাবে প্রবল বায়ু প্রবাহের দ্বারা মরু অঞ্চলের বালি কোনো দূরবর্তী স্থানে পরিবাহিত হয়ে সঞ্চিত হয়ে যদি সমভূমির সৃষ্টি করে তাহলে সেই সমভূমিকে বলা হয় লোয়ের সমভূমি। বোঝা গেল? মরুভূমির বালি এক জায়গা থেকে আরেক জায়গায় উড়ে যাবে। কে নিয়ে যাবে? বায়ু প্রবাহ, বায়ু দ্বারা উড়ে যাবে। তোমরা ধুলো বালি বা প্লাস্টিককে ঝড়টা হলে উড়তে দেখেছো, এরকম বালিও কিন্তু ঝড় হলে উড়ে যাবে। বুঝতে পারছো? খুব জোরে যদি বায়ু প্রবাহের সৃষ্টি হয় তাহলে মরুভূমির বালি উড়ে যাবে। উড়ে গেলে কী হবে? যেখানে ঝড়ের গতিবেগ কমে যাবে সেখানে সে নিচের দিকে পড়ে যাবে, সঞ্চিত হলো সেখানে এবং সমভূমির সৃষ্টি করবে। তাকে বলা হয় লোয়ের সমভূমি। উদাহরণ দাও একটা। যেমন মধ্য এশিয়ার গোবি মরুভূমির বালি হুয়াংহ নদীর তীরে সঞ্চিত হয়ে লোয়ের সমভূমির সৃষ্টি করেছে। ক্লিয়ার হলো? আচ্ছা, এবার সমভূমির বৈশিষ্ট্য উপকারিতাতে চলে এসো। মানব জীবনে সমভূমির প্রভাব। সমভূমি আমাদের কি কাজে লাগে? দেখো, সমভূমি অঞ্চলের মাটি উর্বর প্রকৃতির হয়। সাধারণভাবে সমভূমির মাটি উর্বর প্রকৃতির হয়, ফলে সমভূমি অঞ্চল কৃষিকাজে খুব উন্নত। সমভূমি অঞ্চলে রাস্তাঘাট, ঘরবাড়ি, শিল্প কলকারখানা এইসব তৈরি করা একটু সুবিধাজনক সমতল বলে। ফলে স্বাভাবিকভাবেই সমভূমি অঞ্চলের জনসংখ্যা মালভূমি এবং পার্বত্য অঞ্চলের থেকে বেশি হবে। বুঝতে পারলে? জনসংখ্যা, জনঘনত্ব যাই বলি না কেন বেশি হবে। জীবন ধারণের জন্য সুযোগ সুবিধা কিন্তু পার্বত্য অঞ্চল এবং মালভূমি অঞ্চলের তুলনায় সমভূমিতে বেশি পাওয়া যায় বা বেশি রয়েছে। জীবন ধারণের সুযোগ সুবিধাও সমভূমিতে বেশি। ক্লিয়ার হলো? পশুপালন ভালো হয়, কৃষিকাজ ভালো হয়। ঠিক আছে? এই পয়েন্টগুলো তোমরা লিখতে পারবে। একদম সহজ সহজ চ্যাপ্টার ছিল, এখানে আর কিছু তেমনটা নেই। বলো, এইখান থেকে কারো কি কিছু জানার আছে? কোনো কোশ্চেন যেটা আমি ছেড়ে গেছি বা কোনো কোশ্চেন তোমরা বুঝতে পারো নি, তাহলে সেটা আমি আরেকবার বলে দেব। অসুবিধা হওয়ার কথা নয়, খুব সহজ চ্যাপ্টার, পড়লেই পেরে যাবে। দুবার পড়িয়ে দিয়েছি, দুবার রিভিশনও হয়ে গেল, আবার কোশ্চেন অঙ্ক করিয়ে দিলাম। এখান থেকে ইম্পর্টেন্ট হচ্ছে, সবথেকে বেশি ইম্পর্টেন্ট যে কোশ্চেনগুলো সেটা হচ্ছে টেবিল ল্যান্ড কাকে বলে? অবশ্যই লিখবে তোমরা এটা। মালভূমিকে টেবিল ল্যান্ড বলে। পৃথিবীর ছাদ কাকে বলে? এটাও তোমরা লিখতে পারবে। পৃথিবীর ছাদ বলা হয় পামির মালভূমিকে। ভারতের সর্বোচ্চ মালভূমির নাম কি? এটা তোমরা লিখতে পারবে। ভারতের সর্বোচ্চ মালভূমি লাদাখ মালভূমি। ক্লিয়ার হলো? তুলনাগুলো তো বলেই দিয়েছি। আচ্ছা, ভারতের খনিজ ভাণ্ডার কাকে বলে? এই কোশ্চেনটাও তোমরা লিখতে পারবে। ছোট নাগপুর মালভূমিকে ভারতের খনিজ ভাণ্ডার বলা হয়। ক্লিয়ার হলো? আচ্ছা, পৃথিবীর সর্বোচ্চ মালভূমি তো বলেছি পামির মালভূমি। পৃথিবীর বৃহত্তম মালভূমিটার নাম করবে কিন্তু তিব্বত মালভূমি। পৃথিবীর বৃহত্তম, ভারতের হলে লাদাখ, পৃথিবীর হলে তিব্বত। শর্ট কোশ্চেনগুলো বোঝা গেল তো? পৃথিবীর বৃহত্তম মালভূমির নাম কি? পৃথিবীর বৃহত্তম মালভূমি হলে হবে তিব্বত মালভূমি, আর পৃথিবীর উচ্চতম মালভূমি হলে হবে উত্তরটা পামির মালভূমি। ক্লিয়ার হলো? কোনো সমস্যা কিছু? লোয়ের সমভূমিটা ভালো করে করবে। প্রবল বায়ু প্রবাহের দ্বারা মরু অঞ্চলের বালি দূরবর্তী কোনো স্থানে পরিবাহিত হয়ে সঞ্চিত হয়ে যে সমভূমির সৃষ্টি করে তাকে লোয়ের সমভূমি বলা হয়। ক্লিয়ার হলো? চলো, এইখানটা শেষ হলো। এই চ্যাপ্টারটাও রিভিশন করিয়ে দিলাম। আর একটুখানিটা বাকি আছে, ওই যেখানটা আমাদের বোধহয় দূষণগুলো আছে ওই অংশটা, ওটা পরের দিন করে নেব। এখানে ক্লাসটা শেষ করলাম। যদি কেউ কিছু জিজ্ঞাসা করো আমাকে জিজ্ঞাসা করতে পারো। কারো কিছু কোশ্চেন নেই তো? চলো, ক্লাসটা শেষ করলাম।